তেহরানের আকাশে তখন সন্ধ্যা নেমেছে। হালকা বাতাসে শহরের অলি গলিতে ছড়িয়ে পড়ছে রাতের শীতলতা। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সভাকক্ষে পরিবেশ তখন উত্তপ্ত। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও আলোচনার প্রস্তাব এক নিমিষেই উড়িয়ে দিলেন। দৃঢ় গলায় খামেনি বললেন, ইরান হুমকির মুখে মাথা নত করে না। আমাদের নীতি পরিষ্কার, অন্যায়ের কাছে বশ্যতা স্বীকার নয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি প্রচারিত বক্তব্যে খামেনির কণ্ঠ ছিল শান্ত কিন্তু দৃঢ়, যার প্রতিটি শব্দ যেন এক একটি বুলেটের মতো বিচ্ছে ট্রাম্পের কথার দেয়ালে। মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছিলেন, ইরানের সামনে দুটো পথ, হয় শান্তিপূর্ণ আলোচনা, না হয় সামরিক ব্যবস্থা। ট্রাম্পের এই কঠোর বার্তার মুখে বিশ্বের চোখ ছিল আয়াতুল্লাহ খামেনির দিকে। কিন্তু খামেনি কোনো ধরনের দ্বিধা না দেখিয়ে সরাসরি প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রস্তাব। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, বুলিং করে বা ভয় দেখিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসানো যাবে না। এমন প্রস্তাবের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ঘাড়ে নতুন দাবি চাপিয়ে দিতে চায়। ইরান তা কখনোই মানবে না। আয়াতুল্লাহ খামেনি ইরানের জনগণের কাছে শুধু রাজনৈতিক নেতা নন, তিনি ইরানের জাতীয় আত্মমর্যাদারও প্রতীক। ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সর্বোচ্চ চাপ এবং সামরিক হুমকির মুখে তার এই দৃঢ় অবস্থান ইরানের সাধারণ মানুষের মনেও নতুন সাহসের জন্ম দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির বক্তব্য ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। দেশের মানুষের মধ্যে এখন স্পষ্ট অনুভূতি, তারা একজন শক্তিশালী নেতার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, যিনি যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির হুমকিকেও ভয় পান না। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ ট্রাম্পের কথাগুলো আবারও পুনর্ব্যক্ত করেছেন। ইরানের সামনে শান্তিপূর্ণ সমঝোতার বিকল্প সামরিক ব্যবস্থা। কিন্তু আয়াতুল্লাহ খামেনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র যাই করুক, আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ও আন্তর্জাতিক অবস্থানের বিষয়ে কোনো আপোষ করব না। বিশেষজ্ঞরা বলছেন, খামেনি মূলত ইরানের জনগণকে এই বার্তাই দিতে চাচ্ছেন, দেশের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে তার অবস্থান শতভাগ পরিষ্কার। পশ্চিমা চাপের মুখে যে কোনো ধরনের আপোষকেই তিনি অগ্রহণযোগ্য মনে করেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব যখন উদ্বিগ্ন, খামেনি তখন আবারও স্পষ্টভাবে বললেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। পশ্চিমাদের দাবির মুখে আমরা আত্মসমর্পণ করব না। জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA এর উদ্বেগ থাকা সত্ত্বেও খামেনি নিজেদের নীতিতে অনড় রয়েছেন। তার মতে, ইরান কখনোই পরাশক্তির চাপের মুখে তাদের জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদাকে বিসর্জন দেবে না। তেহরানের রাত আরও গভীর হয়েছে। শহরের বাতাসে ছড়িয়ে পড়েছে আয়াতুল্লাহ খামেনির বক্তব্যের প্রত্যেকটা শব্দ। সাধারণ ইরানিরা আজ নিজেদের আরও দৃঢ় ও সাহসী মনে করছে। আয়াতুল্লাহ খামেনির শক্তিশালী কণ্ঠস্বর তাদের মনে আশ্বাস জুগিয়েছে, পশ্চিমের হুমকি যত প্রবলই হোক, ইরান তার নিজস্ব পথে অটুট থাকবে। একটি জানলার পাশে দাঁড়িয়ে একজন প্রবীণ ইরানি নাগরিক আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করলেন, এই মানুষটি আমাদের সাহসের উৎস। যতদিন তিনি আছেন, ইরান মাথা নত করবে না। বাইরে তেহরানের আকাশে তখন তারার আলো আরও স্পষ্ট হয়ে উঠছে। আয়াতুল্লাহ খামেনির এই সন্ধ্যার বার্তাই হয়তো ভবিষ্যৎ ইরানের পথ নির্দেশ করবে। তেহরানের রাত তখন নিঃশব্দে ঢেকে গেছে, কিন্তু বাতাস ভারী, যেন কোনো পূর্বাভাস বয়ে আনছে। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, সেই বৃদ্ধ যিনি বহু ঝড়ঝাপটা পেরিয়ে আজও দাঁড়িয়ে আছেন উম্মাহর কাণ্ডারি হয়ে। তার চোখ দুটো সেদিন আকাশে ছিল, আর মনের ভেতর ছিল কাশ্মীর। তিনি জানেন, কাশ্মীর শুধু এক ভূখণ্ড নয়, এটা এক আর্তনাদ, এক প্রতিজ্ঞা। এটি সেই নিপীড়িত জমিন যেখানে শিশুদের চোখের স্বপ্নের বদলে থাকে বন্দুকের ছায়া, যেখানে মেয়েদের রক্তের ওপর পা রেখে বিজয়োল্লাস করে আধা সামরিক বাহিনী। এই অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে থাকা এক পুরুষ, আয়াতুল্লাহ খামেনি। 2017 সালের রমজান, পৃথিবীর মুসলমানেরা যখন তারাবির নামাজে ব্যস্ত, খামেনির কণ্ঠে উঠে আসে সেই বজ্রনিনাদ।
কাশ্মীর, বাহরাইন, ইয়েমেন এই জায়গাগুলোর মানুষ নিপীড়নের শিকার। মুসলিম বিশ্বকে তাদের পাশে দাঁড়াতে হবে। এই ভাষণে তিনি শুধু সমবেদনা জানাননি, তিনি প্রতিবাদের একটি পতাকা তুলে ধরেছিলেন। যে পৃথিবী নীরব থাকে ভারতের অমানবিক দমনপীড়নের সামনে, সে পৃথিবীর মুখের ওপর তিনি ছুড়ে দেন সত্যের ভাষা। কাশ্মীরকে তিনি একই গাম্ভীর্যে উচ্চারণ করেন যেমন তিনি করেন গাজা, ইয়েমেন, বাহরাইন শোষণের বিরুদ্ধে ইরানের হাজার বছরের প্রতিরোধের অংশ হিসেবে। ওদিকে দিল্লিতে দুই পুরুষ রাতের আধারে নতুন আইন বানায়, নীতির নামে আনে নিপীড়ন। নরেন্দ্র মোদী ও অমিত শাহ আধুনিক ভারতের সেই দুই স্বঘোষিত স্থপতি, যাদের হাতে কাশ্মীর হয়ে ওঠে রাজনৈতিক রোষের প্রতীক। 2019 সালের 5 আগস্ট এক অন্ধকার অধ্যায় শুরু হয়। কাশ্মীর থেকে ছিনিয়ে নেওয়া হয় 370 অনুচ্ছেদ, ভেঙে ফেলা হয় ইতিহাস, সাংবিধানিক অধিকার ও আস্থা। মোবাইল বন্ধ, ইন্টারনেট বন্ধ, সাংবাদিক নিধন, ধর্ষণের অভিযোগ, গণকবর সবই ছিল নতুন ভারত গড়ার দম্ভী স্লোগানে ঢাকা। আর খামেনি তিনি নীরব থাকেননি। তিনি বলেন, কাশ্মীর উপমহাদেশের মুসলিম হৃদয়ের ক্ষত। এ ক্ষত সৃষ্টি করেছে ঔপনিবেশবাদী শক্তি। এখন তা আরও গভীর করছে ভারতের আধুনিক শাসকেরা। খামেনি শুধু কাশ্মীর নিয়ে বলেননি, তিনি ইয়েমেনের জন্য কথা বলেছেন, ফিলিস্তিনের জন্য, মায়ানমারের রোহিঙ্গাদের জন্য, বাহরাইনের জন্য। তবে কাশ্মীর ছিল তার হৃদয়ের কাছে, এক ঐতিহাসিক দায়িত্ব যেন তিনি বহন করছেন। তিনি কখনো বলেননি কাশ্মীর পাকিস্তানের অংশ হোক। তিনি বলেন কাশ্মীর কাশ্মীরিদের, তাদের অধিকার, আত্মপরিচয়, স্বাধীনতা ফেরত দিতে হবে। এই কণ্ঠস্বর ছিল গর্জন, কিন্তু কূটনৈতিক ব্যালেন্স বজায় রেখে, যেন কোনো পক্ষের সুবিধা না হয়, কিন্তু নিপীড়িতদের পক্ষে থাকে ইতিহাস। মোদি জানেন খামেনির বক্তব্য দিল্লির নীতিকে ন্যায়ের প্রশ্নে ঘায়েল করে, তাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ ভার করে বিবৃতি দেয় এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়ের বাইরে। কিন্তু তেহরান চুপ করে না। ওখানে জনগণ জানে খামেনি যখন কাশ্মীরের কথা বলেন তখন সেটি শুধু রাজনৈতিক বার্তা নয়, এক ধর্মীয়, নৈতিক ও ঐতিহাসিক দায়বদ্ধতার প্রতিফলন। কাশ্মীর যখন জ্বলছিল, বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি মুখ ফিরিয়ে নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র চুপ, ইউরোপ চুপ, আরব বিশ্ব অর্থনৈতিক স্বার্থে নীরব। শুধু খামেনির কার্যালয়ে তখন আলো জ্বলছিল গভীর রাতে। তিনি একা বলেছিলেন, কাশ্মীরের মুসলমানরা অত্যাচারিত। বিশ্ব যদি তাদের পাশে না দাঁড়ায় তাহলে আমরা দাঁড়াবো, ইরান দাঁড়াবে। ইরানে যখন কোনো অনুষ্ঠানে কাশ্মীর প্রসঙ্গ ওঠে তখন মানুষের চোখে এক আলাদা সম্মান খামেনির জন্য। তিনি যেন উম্মার সেই একাকী বীর, যিনি ঝুঁকি নিয়ে সত্য বলেন, যিনি জানেন ভারত ইরান সম্পর্ক তার হাতে, তবু নির্যাতনের বিরুদ্ধে চুপ করেন না। অন্যদিকে মোদি অমিতের চোখে ঘুম নেই, কারণ তারা জানে খামেনির এক বাক্যে দিল্লির গুজরাটি সভ্যতা ভেঙে পড়ে কাশ্মীরের কান্না হয়ে। কাশ্মীর এখনো লড়ছে, এ লড়াই ন্যায়ের, আর ন্যায়ের পক্ষে আছেন একজন, আয়াতুল্লাহ আলী খামেনি। কাশ্মীর এখনো বন্দী, কিন্তু কোথাও কোনো এক কারাগারের দেয়ালে হয়তো কেউ লিখে রেখেছে, খামেনি কাশ্মীরের সাথে আছেন, আমরা একা নই। রাত গভীর, তেহরানের আকাশে ঝলমলে তারার মতোই জ্বলছে ইরানের অদম্য আত্মবিশ্বাস। নিষেধাজ্ঞার কঠোর শৃঙ্খল, অর্থনৈতিক অবরোধ, বৈশ্বিক চাপ সবকিছুকে উপেক্ষা করেই যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক দেশ, যে দেশটি একদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বিদ্ধ, অন্যদিকে তার অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে শক্তি। কিভাবে সম্ভব হচ্ছে এই অসম্ভব? অশোধিত তেলের খেলা, নিষেধাজ্ঞা ভেদ করার কৌশল। ইরানের সবচেয়ে বড় শক্তি তার তেল। বিশ্ববাজারে নিষেধাজ্ঞায় থাকা সত্ত্বেও চীন ও রাশিয়ার মতো দেশগুলিতে শ্যাডো নেটওয়ার্কের মাধ্যমে ইরানি তেলের সরবরাহ চলছে। ইরান তার তেল কম দামে চীন, রাশিয়ার মতো মিত্রদের কাছে বিক্রি করছে। ফ্ল্যাগ হপিং পদ্ধতিতে জাহাজের পতাকা পরিবর্তন করে নিষেধাজ্ঞা এড়িয়ে পণ্য সরবরাহ করছে। 2023 সালের শেষে ইরানের দৈনিক তেল রফতানি পৌঁছায় 1.61 মিলিয়ন ব্যারেলে। চীন ও রাশিয়ার সহযোগিতা, মূল মন্ত্রই হচ্ছে শক্তিশালী বন্ধুত্ব। চীন ও রাশিয়ার মিত্রতা ইরানের শক্তির মূল চাবিকাঠি। চীন ইরান থেকে প্রতিদিন 1 মিলিয়ন ব্যারেলের বেশি তেল আমদানি করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালে ইরানের ড্রোন এবং অস্ত্র ব্যবহার করেছে। অর্থনীতির বৈচিত্র্য শুধু তেলে নয়, আরও খাতে বিনিয়োগ। ইরান তার অর্থনীতিকে বহুমুখী করতে তেল ছাড়াও নতুন নতুন খাতে গুরুত্ব দিচ্ছে। বিদ্যুৎ রফতানি, প্রতিবেশী দেশগুলিতে বিদ্যুৎ সরবরাহ করছে ইরান। পেট্রোকেমিক্যাল, বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি পণ্য যেমন জাফরান, ফলমূল এবং সবজি রফতানি করে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে ইরান।
নিষেধাজ্ঞার মধ্যে টিকে থাকার কৌশলে সারাংশ মূলত তিনটি। প্রথমত, কম দামে পণ্য বিক্রি করে দীর্ঘমেয়াদে মিত্রদের আকৃষ্ট করা। দ্বিতীয়ত, প্রযুক্তি ও কৃষিতে উদ্ভাবনী কৌশল ব্যবহার করে অর্থনীতিকে বহুমুখী করা। আর তৃতীয়ত, প্রতিবেশী দেশগুলোকে প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে তাদের নির্ভরশীল করা। নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের এই উত্থান তার কৌশলগত বুদ্ধিমত্তার উদাহরণ। তেল রফতানিতে মিত্রদের আকৃষ্ট করা, অর্থনীতিকে বহুমুখী করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার মাধ্যমে ইরান তার অবস্থান শক্তিশালী করেছে। ইরানের এই উত্থান আমাদের শেখায় প্রতিকূলতার মধ্যেও নতুন পথ খুঁজে পাওয়া সম্ভব। তবে প্রশ্ন রয়ে যায়, এই অগ্রগতি কি দীর্ঘমেয়াদে টিকে থাকবে, নাকি বিশ্ব সম্প্রদায় নতুনভাবে ইরানকে চাপে ফেলবে? তেল আবিবের গোপন কক্ষে রাতের নিস্তব্ধতা ভেঙে চলছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। তার লক্ষ্য একটাই, ইরান। তেহরানের অপ্রতিরোধ শক্তি ইসরায়েলের জন্য এক দুঃসংবাদ। ইরানের নেতারা ঘোষণা করেছেন তারা চাইলে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিতে পারেন। এই হুমকি ফাঁকা নয় এবং নেতানিয়াহু তা জানে। তাই তিনি ইরানকে কোনো সুযোগ দিতে চান না। তার মনে একটি রহস্যময় পরিকল্পনা, ইরানের গুরুত্বপূর্ণ মাথা সরিয়ে দেওয়া। এটি একটি রাজনৈতিক থ্রিলার যেখানে সক্ষমতা, ষড়যন্ত্র আর প্রতিশোধ এক অদৃশ্য যুদ্ধের রূপ নিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা, বিশেষ করে এর ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং সম্ভাব্য পরমাণু সক্ষমতা ইসরায়েলের জন্য ক্রমশ উদ্বেগের কারণ হয়ে উঠেছে। 2023 সালে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সমন্বিত হামলা ইসরায়েলকে দুর্বল করে দেয় এবং এর মধ্যেই 2024 সালে ইরান প্রথমবারের মতো তেহরান থেকে ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওয়াশিংটনের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর সারা হামিদি পর্যবেক্ষণ করেন, ইরানের এই হামলা শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং ইসরায়েলের প্রতি একটি কৌশলগত সতর্কবার্তা। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমর্থনে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই প্রতিহত করে। তবে লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা বিষয়ক ডক্টর মার্টিন ক্লার্ক নোট করেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নতি এবং এর আঞ্চলিক মিত্রদের সমর্থন ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে প্রত্যক্ষ পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের পরমাণু স্থাপনায় সরাসরি হামলার পরিকল্পনাকে সমর্থন করেনি। ফলে ইসরায়েল বিকল্প কৌশলের দিকে ঝুঁকেছে। আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে ফরেন পলিসি এবং আল জাজিরার প্রতিবেদন অনুসারে নেতানিয়াহুর নতুন পরিকল্পনা ছিল ইরানের সামরিক নেতৃত্বের মূল ব্যক্তিদের সরিয়ে দেয়া। তার হিটলিস্টের শীর্ষে ছিলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। তিনি 2024 সালে ইসরায়েলে 400 ক্ষেপণাস্ত্র হামলার মূল কারিগর। নেতানিয়াহু বিশ্বাস করেন জেনারেল আমিরকে হত্যা করতে পারলে ইরানের সামরিক শক্তি দুর্বল হবে আর তেহরান ক্ষিপ্ত হয়ে ইসরায়েলের নতুন হামলা চালাবে। এটি নেতানিয়াহুর নতুন ফাঁদ। ইরানের হামলাকে কারণ দেখিয়ে ইসরায়েল তখন পূর্ণ মাত্রায় প্রতিশোধ নেবে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনও পাবে। এজন্য এক ঢিলে দুই পাখি মারার খেলা। এই হত্যার দায়িত্ব দেওয়া হতে পারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে। মোসাদের ইতিহাসে এমন গোপন অপারেশন নতুন নয়। তারা ইতিমধ্যে জেনারেল আমিরের গতিবিধি নজরে রেখেছে। গত অক্টোবরে ইরানের দ্বিতীয় হামলার পর ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা এই হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন। তবে তেল আবিব শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে জেনারেল আমিরকে হত্যার পরিবর্তে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক মিসাইল উৎপাদন ক্ষমতা ধ্বংস করাই বেশি কার্যকর হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুলের গবেষক ডক্টর এলিয়ট কোহেন বলেন, ইসরায়েলের এই কৌশল একটি ঝুঁকিপূর্ণ খেলা। ইরানের প্রতিরক্ষা যদি প্রত্যাশার চেয়ে বেশি তীব্র হয় তবে এটি একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে।
ইরানও নিশ্চুপ নয়। তেহরানের দাবি তারা পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে। এই দাবি ইসরায়েল ও তার মিত্রদের জন্য উদ্বেগের কারণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতার পথ খুঁজছেন। গত 2 সপ্তাহ ধরে ইরানি এবং মার্কিন কর্মকর্তারা গোপন আলোচনা চালাচ্ছেন, কিন্তু নেতানিয়াহুর লক্ষ্য ইরানকে পঙ্গু করে দেওয়া। তিনি বিশ্বাস করেন ইরানের সামরিক শক্তি ভেঙে ফেলতে পারলে ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপদ হবে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের জন্য ক্ষতিকর না হলেও তা তেহরানের শক্তির প্রমাণ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্ররা ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তবু ইরানের ব্যালিস্টিক মিসাইল আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সামরিক সক্ষমতার প্রতীক। নেতানিয়াহু জানেন এই সক্ষমতা ধ্বংস না করলে ইরানের হুমকি কমবে না। ইরানের রাজপথে তেহরানের একজন শিক্ষক আলী রেজা বলেন, আমরা শান্তি চাই, কিন্তু ইসরায়েল যদি আমাদের নেতাদের লক্ষ্য করে তবে আমরা রুখে দাঁড়াবো। খামেনি আমাদের শক্তি, আমাদের গর্ব। অন্যদিকে তেল আবিবের একজন দোকানি ইয়াকভ বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র আমাদের আকাশে উঠছে, আমরা ভয়ে থাকতে পারছি না, নেতানিয়াহুকে কিছু করতেই হবে। এই কণ্ঠগুলো ইরান ও ইসরায়েলের জনগণের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ এবং জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই উত্তেজনা একটি বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর লিনা খাতিব বলেন, ইসরায়েলের লক্ষ্যবস্তু ভিত্তিক হামলা স্বল্পমেয়াদে সুবিধা দিতে পারে, কিন্তু এটি ইরানের প্রতিশোধমূলক ক্ষমতাকে উস্কে দিতে পারে, যা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াবে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে যে খামেনির নেতৃত্বে ইরান একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। তার কৌশলগত দৃষ্টিভঙ্গি ইরানের সামরিক ও কূটনৈতিক ক্ষমতাকে একীভূত করেছে। তেহরানের ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের নেটওয়ার্ক ইরানকে একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করেছে। দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়, খামেনির নেতৃত্বে ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংগঠিত করেছে যে এটি ইসরায়েলের যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত। খামেনি তার বক্তৃতায় স্পষ্ট করেছেন যে ইরান শান্তি চায়, তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন, আমাদের শত্রুরা আমাদের শক্তি জানে, তারা যদি আমাদের পরীক্ষা করে তবে তারা উপযুক্ত জবাব পাবে। এই বার্তা বিশেষজ্ঞদের ইসরায়েলের গোপন পরিকল্পনার প্রতি একটি সরাসরি সতর্কতা। ইসরায়েলের পরিকল্পনা সফল হবে কিনা তা নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার উপর। আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে ইরানের সামরিক ও কূটনৈতিক প্রস্তুতি এই উত্তেজনাকে একটি স্থায়ী চ্যালেঞ্জে পরিণত করেছে। ইসরায়েলের কৌশল যদি ব্যর্থ হয় তবে তেহরানের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। অন্যদিকে যদি ইরান অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তবে এটি একটি বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এই উত্তেজনার মধ্যে খামেনির নেতৃত্ব ইরানকে একটি কেন্দ্রীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার কৌশলগত দূরদর্শিতা এবং সামরিক প্রস্তুতি ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে এটি ইসরায়েলের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। এটি একটি ভূ রাজনৈতিক দ্বন্দ্ব যার ফলাফল মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ গড়ে দেবে। খামেনি জানেন ইসরায়েলের ফাঁদে পা দিলে তেহরানের শক্তি প্রকাশের সুযোগ আসবে। তিনি তার সামরিক বাহিনীকে প্রস্তুত রেখেছেন এবং তার ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলের যে কোনো হামলার জবাব দিতে তৈরি। তিনি ইসরায়েলের প্রতি সতর্কবার্তা দিয়েছেন, আমাদের ধৈর্যের সীমা পরীক্ষা করো না, আমরা শান্তি চাই কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের গোপন পরিকল্পনা সফল হবে কিনা তা সময় বলবে, কিন্তু খামেনির অটল নেতৃত্বে ইরান এখন অজেয়। তার হাত ধরে ইরান শুধু নিজেকে রক্ষা করেনি, বরং বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে সত্য আর ন্যায়ের পথে দাঁড়িয়ে যুদ্ধ জয় করা যায়। এটি কেবল একটি ভূ রাজনৈতিক খেলা নয়, এটি একটি জাতির অপ্রতিরোধ্য আত্মার গল্প। খামেনি এই গল্পের নায়ক, যিনি ইরানকে অজেয় করে তুলেছেন। সকালটা অন্য যে কোনো দিনের মতোই ছিল, কিন্তু আজকের বাতাসে একটা অদৃশ্য চাপা উত্তেজনা। তেহরানের আকাশ ঝলমলে, কিন্তু শহরের রাজপথে একটা নীরবতা খেলা করছে। চারদিকে যেন কেউ একটা শ্বাস চেপে রেখেছে। বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে ব্যস্ততা চলছে, কিন্তু এই ব্যস্ততা অস্থিরতার নয়, এটা প্রস্তুতির এক অদৃশ্য যুদ্ধের জন্য মানসিক দৃঢ়তার পরীক্ষা।
আয়াতুল্লাহ আলী খামেনি ধীর পায়ে জানালার সামনে এসে দাঁড়ালেন। জানালার কাছে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, আর তার চোখে অদ্ভুত এক স্থিরতা। বাইরে বিশাল শহর, যার প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন ইতিহাসের সাক্ষী। পাশের দেয়ালে টাঙানো আছে ১৯৮০ সালের ইরাক ইরান যুদ্ধের ছবি। সেই যুদ্ধের সময় তিনি যেমন অবিচল ছিলেন, আজও ঠিক তেমনই। একজন কমান্ডার সামনে এসে দাঁড়ালেন, কড়া সালাম দিলেন, গভীর কণ্ঠে বললেন, আপনার নির্দেশের অপেক্ষায় আছি সৈয়দ। খামেনি ধীরে ধীরে তার দিকে তাকালেন। তার গলায় কোনো উচ্চস্বরে হুঙ্কার নেই, কিন্তু তার কণ্ঠস্বরে বজ্রের শক্তি। ইরান কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবে না। আমরা ইতিহাস দেখেছি, আমরা ইতিহাস করব। ইরান কেবল একটি ভূখণ্ড নয়, এটা একটি চেতনা, এটা একটি প্রতিরোধের প্রতীক। ইরানের ভৌগোলিক কাঠামো একে প্রাকৃতিক প্রতিরক্ষার এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। দেশটির চারপাশে পর্বতমালা, মরুভূমি এবং সমুদ্র সীমায় বেষ্টিত, যা যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইরানের পশ্চিমে জাগ্রোস পর্বতমালা, যার দৈর্ঘ্য প্রায় ১৬০০ কিলোমিটার এবং উচ্চতা ১৪,০০০ ফুটেরও বেশি। এই পাহাড়ি অঞ্চল শত্রুপক্ষের জন্য একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে। ১৯৮০ সালে ইরাক যখন ইরান আক্রমণ করেছিল, তখন ইরাকি বাহিনী ২ বছর ধরে চেষ্টা করেও এই পাহাড় অতিক্রম করতে পারেনি। আধুনিক সময়ে এই ভূপ্রকৃতি যে কোনো সামরিক অভিযানের জন্য এক ভয়ঙ্কর বাধা। ইরানের পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলে রয়েছে দাশেত এ কাবির ও দাশেত এ লুত মরুভূমি, যেগুলো বিশ্বের অন্যতম রুক্ষ প্রাণহীন অঞ্চল। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে, যা যে কোনো সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্নের মতো। ইতিহাস বলে, যারা এই মরুভূমির ভেতরে প্রবেশ করেছে তারা প্রায় জীবিত ফিরে আসতে পারেনি। উত্তরে ইরান সংলগ্ন কাস্পিয়ান সাগর, যা এক প্রকার প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়াল। দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী, যা বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের ২৫% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান চাইলে মুহূর্তের মধ্যে এটি বন্ধ করে দিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিকে অচল করে দিতে যথেষ্ট। ফলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো মানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করা। এই ভূপ্রকৃতি কেবল প্রতিরক্ষার জন্য সহায়ক নয়, বরং এটি শত্রুপক্ষের জন্য লজিস্টিক্যাল চ্যালেঞ্জও তৈরি করে। আধুনিক যুদ্ধেও সরবরাহ লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ইরানের পাহাড়ি বা মরুভূমি অঞ্চলে কোনো বাহিনী প্রবেশ করে, তাহলে তারা দীর্ঘস্থায়ী লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় রসদ পাবে না, যা শত্রুকে দুর্বল করে ফেলবে। এ কারণেই ইতিহাসে কখনো ইরানকে বাইরে থেকে এসে কেউ সহজে দখল করতে পারেনি। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে মঙ্গল বাহিনী ইরান দখলের চেষ্টা অনেকেই করেছে, কিন্তু সবাইকেই ইরানের কঠোর প্রতিরোধের মুখে পরাজিত হতে হয়েছে। ইরানের অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে ব্যালিস্টিক মিসাইল বাহিনী। দেশটির কাছে প্রায় ৩,০০০ ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যার মধ্যে কিছু মিসাইল পাল্লা ২,০০০ কিলোমিটারের বেশি। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ফাতাহ-1 হাইপারসোনিক মিসাইল, যা মাত্র ৩৩৬ সেকেন্ডের ৮৭০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের এই ব্যালিস্টিক মিসাইলগুলো এতটাই উন্নত যে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ইরান খুব সহজে ইসরায়েল উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি, এমনকি ইউরোপের কিছু অঞ্চলে হামলা চালাতে সক্ষম। এছাড়া ইরানের ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বে অন্যতম সেরা। ইরান বিশ্বের অন্যতম উন্নত কামিকাজের ড্রোন ও গাইডেড ড্রোন তৈরি করছে। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে। শুধু তাই নয়, হুতি বিদ্রোহীরাও এ ড্রোন ব্যবহার করেই মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আন্ডারগ্রাউন্ড সামরিক ঘাঁটি। ইরান তার মিসাইল, ড্রোন এবং বিমান ঘাঁটিগুলো এমন গভীরভাবে মাটির নিচে স্থাপন করেছে যে সেগুলোতে আঘাত হানা প্রায় অসম্ভব। এই ড্রোনগুলো এতটাই কার্যকর যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ড্রোন উৎপাদন বন্ধ করতে বারবার হামলা চালানোর পরিকল্পনা করছে। ইরান সরাসরি যুদ্ধে যাওয়ার পরিবর্তে প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহার করে থাকে। এই কৌশলে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে যুদ্ধ চালিয়ে থাকে। লেবাননের হিজবুল্লাহ এটি একমাত্র আরব মিলিশিয়া যারা ইসরায়েলের বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করেছে। হিজবুল্লাহর কাছে ৪০,০০০ থেকে ১,২০,০০০ রকেট ও মিসাইল রয়েছে, যা ইসরায়েলের জন্য সরাসরি হুমকি।
ফিলিস্তিনের হামাস। গাজা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইরানের সরাসরি সহায়তা রয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ গোষ্ঠী রেড সি অঞ্চলে মার্কিন ও পশ্চিমা জাহাজের জন্য বড় হুমকি। সিরিয়া ও ইরাকের মিলিশিয়া বাহিনী ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাতে প্রস্তুত। এই বাহিনীগুলি যুদ্ধের সময় ইরানের জন্য এক অতিরিক্ত প্রতিরক্ষা দেয়াল তৈরি করে, ফলে পশ্চিমারা যদি ইরান আক্রমণ করে তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধের আগুন জ্বলে উঠবে। ইরান কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এরই মধ্যে 60% অতিক্রম করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রাথমিক ধাপ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। ইসরায়েল এরই মধ্যে ঘোষণা করেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে আমরা তা ধ্বংস করব। তবে বাস্তবতা হলো, ইরানের পরমাণু স্থাপনাগুলো এত গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। খামেনি বহুবার বলেছেন, আমরা পারমাণবিক অস্ত্র চাই না, তবে আমরা আত্মরক্ষার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করব। তেহরানের ব্যস্ত সড়কগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে, কিন্তু কূটনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পশ্চিমা বিশ্বকে ইরানকে সামরিকভাবে দখল করতে পারবে? ইতিহাস বলে, ইরান দখলের স্বপ্ন দেখেছে অনেক সাম্রাজ্য, আলেকজান্ডার থেকে চেঙ্গিস খান, কিন্তু কেউই সফল হয়নি। বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানকে দখল করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। কারণ এ দেশ একদিকে প্রাকৃতিক দুর্গ, অন্যদিকে এক আত্মমর্যাদাশীল জাতির প্রতিরূপ। পাহাড়, মরুভূমি, সমুদ্র সব মিলিয়ে ইরান যেন এক অজয় দুর্গ, যার প্রতিটা ইঞ্চি আগ্রাসীদের জন্য বিভীষিকা হয়ে দাঁড়াবে। খামেনি চোখ বড় করলেন, মৃদুস্বরে বললেন, যুদ্ধ যদি আসে আমরা প্রতিরোধ করব। আমাদের শিকড় অনেক গভীরে পোতা। ইনশাল্লাহ আমাদের গৌরব ইতিহাসে সব সময় লেখা থাকবে। এমন সময় একজন বৃদ্ধ মুয়াজ্জিন আজানের ধ্বনি তুললেন, যেন আকাশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে প্রতিরোধের বার্তা।